আরজি কর পশ্চিমবঙ্গের একটা প্রিমিয়ার ইনস্টিটিউশন, কোনো সন্দেহ নেই। আরজি করে হওয়া নৃশংস ঘটনাটা আপনারা ইতিমধ্যেই জানেন। আপনারা ইতিমধ্যে জানেন কিভাবে একটা ডাক্তার পড়ুয়ার ধর্ষণ এবং তারপর হত্যা হলো। একজন সিভিক পুলিশকে অ্যারেস্ট করা হয়েছে অবশ্যই, তা আমরা এখনো জানি না তিনি আদেও তিনি করেছেন এবং তিনি একাই করেছেন কিনা, কারণ এর মধ্যে না অনেক কটা বিষয় আছে। আমার মনে একটা সন্দেহ জেগেছে। দেখুন, আরজি করের বিষয় নিয়ে বা আরজি করের মামলা নিয়ে বেশ কয়েকদিন ধরে ঘাঁটাঘাঁটি করছিলাম। করতে করতে বেশ কিছু জিনিস সামনে এসেছে আমার, এবং সেখান থেকে সন্দেহ বাঁধছে যে আমাদের বোনটি, বাচ্চা মেয়েটি, ওখানে ডাক্তার পড়ুয়াটি, সে কি কিছু জানতে পেরেছিল? সে কিছু জানতে পেরেছিল, তার জন্য কি তার এই পরিণতি? আপনাদেরকে এক এক করে কতগুলো কথা বলি আরজি কর সম্পর্কে, আপনাদের জানাটা দরকার। রাজ্যের একটা প্রিমিয়ার ইনস্টিটিউশন, ওখানকার প্রফেসর মানে সুপার, যিনি সন্দীপ ঘোষ, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর বিশেষ আশীর্বাদ ধন্য। কি হচ্ছে আরজি করে তো আপনাদেরকে বলি। দেখুন, আরজি করে বিভিন্ন সময় বিভিন্ন বডি যায়, আপনারা জানেন, এবং বডি যাওয়ার পর সেগুলো যদি মানে কোনো ক্লেম না থাকে কয়েকদিন রেখে দেওয়া হয়, তারপর সেটাকে মানে মেডিকেল পারপাসে ইউজ করা হয়। অদ্ভুত একটা জিনিস হয়েছিল 30শে ডিসেম্বর 2022। আরজি করের ইএনটি ডিপার্টমেন্টের হেড অফ দ্য ডিপার্টমেন্ট একটা চিঠি করলো প্রিন্সিপালকে, মানে সন্দীপ বাবুকেই, করে বলল তার কিছু বডি লাগবে একটা ইএনটি ওয়ার্কশপের জন্য। অদ্ভুতভাবে পরিবারের কনসেন্ট না নিয়ে বডিগুলোকে পাঠিয়ে দেওয়া হলো। বডিগুলো সেখানে গেল এবং পোস্টমর্টম রিপোর্ট পরবর্তীকালে যখন আসে, সেই কাটা ছেঁড়ার দাগগুলো পর্যন্ত পোস্টমর্টমে ছিল। প্রিন্সিপাল অনেক চেষ্টা করেছিল লোকানোর জন্য, লোকাতে পারেনি। তো এগুলোকে নিয়ে বিশেষ আর কিছু হয়নি। কিন্তু ফরেন্সিক ডিপার্টমেন্টে যিনি ছিলেন, তিনি পুরো বিষয়টা জানান ডিরেক্টর অফ মেডিকেল এডুকেটরকে। তিনি বলা হন যে আরজি করে বডিগুলো এরকমভাবে মিসইউজ হচ্ছে, তারপরও কোনো পদক্ষেপ হয় না। আপনারা ভাবুন, একজন মানুষ, তিনি মারা গেছেন, তার পরিবারের লোক হয়তো তাকে নিতে আসবে, সেই অবস্থায় তার বডিতে কাটা ছেঁড়া হচ্ছে, মেডিকেল পারপাসে ইউজ হচ্ছে পরিবারের কনসেন্ট ছাড়া। এটা হতে পারে না, এটা ইলিগ্যালিটি। একটা অদ্ভুত জিনিস আরজি করে সামনে আসে। একটা সংবাদ মাধ্যম একটা স্টিং অপারেশন করে বলে যে আরজি কর বায়োমেডিক্যাল ওয়েস্ট বাজারে বিক্রি করছে। আপনারা জানেন যে কলকাতায় যে কটা মেডিকেল কলেজ আছে, মোটামুটি বেড সংখ্যা সেম সরকারিগুলোর, কিন্তু অদ্ভুতভাবে আরজি করের বায়োমেডিক্যাল ওয়েস্ট প্রডিউস সব থেকে কম। সেটা হতে পারে না। কম হওয়ার কারণ হচ্ছে আরজি কর এই বায়োমেডিক্যাল ওয়েস্টটা মার্কেটে বিক্রি করে। কিরকম ভাবে হয়? এটাকে নিয়ে একটা স্টিং অপারেশনের পরে একটা তদন্ত কমিটি হয়, এবং সেই তদন্ত কমিটিতে ডক্টর আখতার আলী ডেপুটি সুপারিনটেন্ডেন্টকে দায়িত্ব দেওয়া হয় একটা রিপোর্ট দেওয়ার জন্য। তিনি একটা রিপোর্ট দেন। সেই রিপোর্টটায় কতগুলো একটা প্যারাগ্রাফ আপনাদের পড়ে শোনাই, তাহলে বুঝতে সুবিধা হবে। কি ছিল প্যারাগ্রাফে? পড়ছি। From the deposition of Sri Shankar Raut, working at Common Collection Point, BMW VAT, he submitted his written statement, and from his statement, it was clear that he used to sell biomedical waste to outsiders like Robi, Panchu, as per direction of Afsar Khan, additional security working in principal office, and also quoted the name of Muhammad Afzal, caretaker of guest house, that Afzal Khan introduced him to Shankar Raut and said to sell biomedical waste through him. After a few days, Afzal Khan directed Shankar not to follow words of Muhammad Afzal and sell this biomedical waste, like use syringe, hand gloves, use saline bottles directly to Ravi, who is a citizen of Bangladesh. মানে কি দাঁড়ালো? এই শঙ্কর রাউত এই ইনভেস্টিগেশনের সামনে একটা স্টেটমেন্ট দেন। স্টেটমেন্ট দিয়ে বলেন, হ্যাঁ, বায়োমেডিক্যাল ওয়েস্ট মার্কেটে বিক্রি করা হয়, এবং বিক্রি করা হয়
এবং পুরো ব্যাপারটা দেখে আফসার খানকে এই প্রিন্সিপাল মানে সন্দীপ ঘোষ যে তার অফিসের অ্যাডিশনাল সিকিউরিটি হিসাবে কাজ করে, কাজ করে তার মাধ্যমে এবং আরেক মোহাম্মদ আফজলের মাধ্যমে এগুলো বিক্রি হয়। কাকে বিক্রি হয়? রবি বলে এক ব্যক্তিকে। সে রবি বাংলাদেশি সিটিজেন। মানে আপনারা ভাবুন কতটা ডেঞ্জারাস। ইউজ সিরিঞ্জ, ইউজ হ্যান্ড গ্লাভস, ইউজ কটন, ইউজ স্যালাইন বটল, যেগুলো থেকে সংক্রমণ ছড়াতে পারে সেগুলো বিক্রি হচ্ছে মানে ওপেন মার্কেটে। যারা কুচক্র চালায়, দুষ্টু চক্র চালায়, যারা নোংরামি করে, তারা এগুলোকে তো ইউজ করতে পারে। এবং দেখা যেতে পারে হয়তো একজন এইডস রোগী বা কোনো সিরিয়াস রোগীর পেশেন্ট যে সিরিঞ্জটা তাকে ইনজেকশন দেওয়া হয়েছিল সেটা সুন্দর করে ওয়াশ করে প্যাক করে সেটাকে দিয়ে আপনাকে দেওয়া হচ্ছে, আপনার লাইফ বিপন্ন হচ্ছে। এই পুরো রিপোর্টটার পরেও অদ্ভুতভাবে কোনো ব্যবস্থা হলো না। আরজি কর যখন আমি পুরো পেপারগুলো যখন দেখছিলাম, ঘাটাঘাটি করছিলাম, তখন একটা কোম্পানির নাম সামনে আসে আমার, মা তারা ট্রেডার্স। দুর্দান্ত কোম্পানি। এই মা তারা ট্রেডার্স আর আরজি করের সম্পর্ক অত্যন্ত গভীর। এই মা তারা ট্রেডার্স আরজি করে পর্দা সাপ্লাই করে, এরা মেডেল সাপ্লাই করে, এরা ওয়াটার পিউরিফায়ার সাপ্লাই করে, এরা আরজি করে ডেডিকেটেড আন্ডার গ্রাজুয়েট স্কিল ল্যাবও সেট আপ করে। মানে কিরকম হয়েছিল, 8ই ফেব্রুয়ারি 2022 এই মা তারাকে একটা টেন্ডার দেওয়া হয়। কিসের টেন্ডার? সেটিং আপ আ ডেডিকেটেড আন্ডার গ্রাজুয়েট স্কিল ল্যাব on turnkey basis along with installation and supply of all equipments, instruments and training module for training of MBBS student at RGKR Medical College Hospital, Kolkata. মানে হচ্ছে এই পুরো সেট আপ করবে হচ্ছে এরা। এবং তার জন্য কত টাকা কোট করা হয়? 2,97,36,000 টাকা দেয়, সেটা অ্যাপ্রুভ হয়। অদ্ভুতভাবে এই হচ্ছে তার কাগজ। অদ্ভুতভাবে একই সেট আপ ডায়মন্ড হারবার মেডিকেল কলেজও করে। এই হচ্ছে তার প্রমাণ। অন্য একটা কোম্পানি করে। ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ সেই কাজটাই করে 61,47,294 টাকা। মানে 61,47,294 টাকায় যে জিনিসটা সেট আপ করা সম্ভব, সেই জিনিসটা আরজিকর সেট আপ করে 2,97,00,000। এই বিপুল পরিমাণে টাকাটা কে খায় মাঝখানে? এই বিপুল পরিমাণে টাকাটা যায় কোত্থেকে, তার উৎসটা কি? আরেকটা অদ্ভুত জিনিস, দেখুন কোভিডের সময় হাই ফ্লো নেশাল মেশিন দরকার পড়েছিল। একটা খুব মানে গুরুত্বপূর্ণ মেশিন ছিল। ডাক্তারবাবুরা আরো ভালো বলবেন, আমি অন্য অ্যাসপেক্টে কথা বলছি। আমি যতদূর শুনেছি কোভিড পেশেন্টের বাঁচানোর জন্য দরকার ছিল। আরজিকর আর্জেন্ট বেসিসে তখন কিনেছিল। আর্জেন্ট বেসিসে 17 আগস্ট 2021 এই মেশিনটা কেনে। এই মেশিনটা আরজিকর কেনে, একটা মেশিন কেনে 4,30,000 টাকা প্লাস জিএসটি দিয়ে। অর্ডার দেয় প্রিন্সিপাল, মানে প্রেজেন্ট প্রিন্সিপাল এই সন্দীপ ঘোষ। অদ্ভুতভাবে এই মেশিনটা আরো অনেকে কেনে। শ্যাম স্টিল কেনে মেশিনটা 1,75,000। নারায়ণা হসপিটাল এই মেশিনটা একই কোয়ালিটির একই কোম্পানির কেনে 1,35,000। শ্রী অরবিন্দ সেবা কেন্দ্র ওরাও এই মেশিনটা কেনে 1,80,000। মানে যে মেশিনটার প্রাইস 1,35,000 থেকে 1,80,000 হওয়ার কথা, সেই মেশিনটা 4,30,000 টাকায় আরজিকর কেনে। এই এক্সেস দিয়ে কেন কেনা হলো? এই এক্সেস দিয়ে আরজিকর কেন কিনলো? দেখুন, কিছু ক্যাটাগরি আইটেম থাকে, যারা সরকারি ডাক্তার আছেন, যারা দেখছেন বা দেখবেন, তারা বলতে পারবেন। যেমন সিরিঞ্জ থেকে শুরু করে বেশ কিছু আইটেম থাকে যেগুলো ওয়েস্ট বেঙ্গল মেডিকেল সার্ভিসেস কর্পোরেশন লিমিটেড তারা পারচেস করে অ্যাজ পার রিকোয়ারমেন্ট, এবং পারচেস করে বিভিন্ন সরকারি হাসপাতালে প্রয়োজন মতো সাপ্লাই করে। মানে এই ক্যাটাগরি আইটেমগুলো যেমন হচ্ছে সিরিঞ্জ পাম্প। এই একটা দেখুন টেন্ডার আছে আমার কাছে, এখানে দেখতে পাচ্ছেন কিনা জানি না। সেটা হচ্ছে সিরিঞ্জ পাম্পের জন্য এই ওয়েস্ট বেঙ্গল মেডিকেল সার্ভিস কর্পোরেশন লিমিটেড তারা টেন্ডার ইস্যু করে এবং সেই মতো তারা পারচেস করে। মানে এগুলো হাসপাতালগুলো ফ্রিতে পাওয়ার কথা, ফ্রিতেই পায়। তো অদ্ভুতভাবে এই আরজিকরের প্রিন্সিপাল 2022-এ একটা টেন্ডার করে এই সিরিঞ্জ পাম্প, যেটা তারা ক্যাটাগরি আইটেম, যেটা তাদের ফ্রিতে পাওয়ার কথা, সেটা কেনে 1,80,000 টাকা করে, মানে দুটো কেনে। মানে ফ্রি জিনিস 3,60,000 টাকা খরচা করে কেনা হয়,
কেন কেনা হয়? তার উত্তর সন্দীপ বাবু দেবেন, ওয়েস্ট বেঙ্গল হেলথ সার্ভিসের লোকরা দেবেন, নাকি আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় যিনি হেলথ মিনিস্টার তিনি দেবেন? তারা ঠিক করে নিক। এখানেই শেষ নয়, এই আরজি করে যে দুর্নীতি হচ্ছে, প্রত্যেকটা কাজ করতে গেলে 20% কাটমানি দিতে হচ্ছে, তার প্রমাণস্বরূপ এই কাগজটা। এই কাগজে একটা কোম্পানি এমবি ডিভাইস অ্যান্ড সিস্টেমস তারা একটা চিঠি করেছিল 27 ফেব্রুয়ারি 2023 করে বলেছিল আরজি করে প্রত্যেকটা কাজের জন্য কাটমানি দিতে হচ্ছে, এবং এই র্যাকেটটার মধ্যে বেশ কিছু ডাক্তার জড়িত আছে, সন্দীপ ঘোষ জড়িত আছে। আমি একটা লাইন পড়ছি, হ্যাঁ। Later on, we are trying to meet Dr. Sandeep Ghosh, but he refuses, giving some excuse, and we have received the information while we have received WhatsApp call from his 4 patented vendor, Sumon Hajra, Biplab, Dipankar, Aftab Ansari, who joined there as a security personnel but works there as supplier. এই আফতাব আনসারি নামটা মনে রাখেন আছেন তো? এই আফতাব আনসারি সেই লোক যে বায়োমেডিক্যাল ওয়েস্ট বিক্রি করছিল, যে সন্দীপ ঘোষের প্রাইভেট সিকিউরিটি, এবং পরবর্তীকালে এই সন্দীপ ঘোষের মানে হসপিটালে, আরজি করে হসপিটালে একজন সাপ্লায়ার হয়ে যায়। তারা একে জানিয়ে বলে যে 20% কাটমানি দিতে হবে, 10% টেন্ডার পাওয়ার আগে, 10% টেন্ডার পাওয়ার পরে। অদ্ভুত না? আপনাকে মনে আছে এই মা তারার কথা বলছিলাম, সব সাপ্লাই করে, এই দেখুন হিসাব। মা তারা এই আরজিকর হাসপাতালে যা যা দরকার, যা যা A to Z পুরো সাপ্লায়ার মানে ঠেকা নিয়ে বসে আছে এই মা তারা। এবার একটা অদ্ভুত জিনিস হলো, আরজি করেরই একজন এমপ্লয়ি, শুধু এমপ্লয়ি বলা ভুল, ডেপুটি সুপারিনটেন্ডেন্ট ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডে, তিনি আগে আরজি করের এক্স ডেপুটি সুপারিনটেন্ডেন্ট ছিলেন। তিনি একটা ভিজিলেন্স কমিশনকে অভিযোগ করেন। সেটা ভিজিলেন্স কমিশন 13 জুলাই 2023 রিসিভ করে। সেখানে অনেক কিছু ছিল। কি কি ছিল? সেখানে এই আফসার খানের গল্পগুলো ছিল, সেখানে ফুড স্টলের যে গোলমাল সেগুলো ছিল, সেখানে ফিনান্সিয়াল রুল ভায়োলেট করার কথা ছিল, একাডেমিক ফান্ড নষ্ট করার কথা ছিল, বেনামি বিজনেসের 2 হুইলার পার্কিং, যে ইলিগাল পার্কিং চলছে ওখানে এই ডাক্তারবাবুরা চালাচ্ছে, তার হিসাবটা ছিল, কন্ট্রাকচুয়াল এমপ্লয়ি রিক্রুটমেন্ট নিয়ে কথা ছিল, ইলিগাল ট্রান্সফার নিয়ে ছিল, 20% কাটমানির কথা সেখানে ছিল, এবং মানে যেগুলো কোভিড ফান্ড সেগুলোর বাজে ইউজ সেগুলো নিয়েও ছিল। এবং এখানে তিনি একটা অদ্ভুত জিনিস লিখেছিলেন। তিনি লিখেছিলেন যে এই কিছু কিছু ডাক্তার হাসপাতালের, যারা হসপিটালের জিনিস, যেগুলো হসপিটালে সাধারণ রোগীদের জন্য আসে, সেগুলো নিয়ে যেত নিজেদের প্রাইভেট হসপিটালের টাকায়, মানে ভেন্ডারদের ইলিগালি টাকা দিয়ে নিজেদের বাগান বাড়ি সাজাতো। এবং তিনি এটাও লিখেছিলেন, লাস্ট লাইনটা খুব ইম্পর্টেন্ট, নাও আই এম বিং টার্গেটেড অ্যান্ড গেটিং লাইফ থ্রেট অ্যান্ড থ্রেট অফ ডিসমিসাল ফ্রম মাই জব। তিনি এই অভিযোগগুলো করছিলেন, তিনি সরব হয়েছিলেন, বলে তাকে লাইফ থ্রেট করা হয়, আলটিমেটলি তাকে ট্রান্সফার করে দেওয়া হয়। আপনি ভাবুন, হাসপাতালের একজন এমপ্লয়ি, মানে ডিপার্টমেন্ট অফ হেলথ সার্ভিসেস একজন এমপ্লয়ি, তিনি পুরো ডিটেইল অভিযোগটা করলেন। কার কাছে করলেন? ভিজিলেন্সের কাছে। কাদের এগেন্স্টে করলেন? এই হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ারের সাথে যুক্ত বেশ কিছু লোক এবং আরজি করের প্রিন্সিপালের এগেন্স্টে এবং কিছু ডাক্তারবাবুর এগেন্স্টে। অদ্ভুতভাবে পশ্চিমবঙ্গ সরকারের অ্যান্টি করাপশন ব্রাঞ্চ, পশ্চিমবঙ্গ পুলিশের অ্যান্টি করাপশন ব্রাঞ্চের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল তার অভিযোগটা ফরওয়ার্ড করে দিলেন হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ারের প্রিন্সিপাল সেক্রেটারির কাছে। করে কি বলছেন আমি পড়ছি, I am directed to request you that necessary action as deemed fit may be taken by your end. Deputy Inspector General of ACB West Bengal has not conducted any inquiry investigation into the complaint. তাদের কাছে কমপ্লেনটা করা হয়েছিল তো ইনভেস্টিগেট করার জন্য, কিন্তু তারা কোন রকম ইনভেস্টিগেশন করলো না। এবং এটাও বললেন যে তোমরা ইনভেস্টিগেট করো, করে আমাকে রিপোর্ট দাও। মানে ব্যাপারটা কি হলো, যাদের এগেনস্টে অভিযোগ তাদেরকে অভিযোগ পত্রটা পাঠিয়ে দেওয়া হলো। এবার এই ডক্টর সন্দীপ বাবুর এগেনস্টে আর কি বলো বলুন তো। 31 মে 2023 তাকে ট্রান্সফার করা হলো ডিপার্টমেন্ট অফ প্রফেসর হিসাবে ডিপার্টমেন্ট অফ অর্থোপেডিক্স মুর্শিদাবাদ মেডিকেল কলেজ বহরমপুরে। তিনি তখন গেলেন না,
কোনো দৈব বলে তিনি আটকে গেলেন। শুনেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই হাঁটুর অপারেশন টুকটাক কাজ তিনিই করেছিলেন। শুনেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যাওয়া আসা আছে। তারপর একে আবার অর্ডার দেওয়া হলো ট্রান্সফারের জন্য। 11 সেপ্টেম্বর 2023 আবার একটা অর্ডার ইস্যু হলো যে গভর্নর একে অ্যাপয়েন্ট করলো, যে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল হেলথ সার্ভিসে গেল, আর যে মুর্শিদাবাদে পাঠালো। তারপরও সে গেল না। পরবর্তীকালে সেপ্টেম্বরে তাকে আবার ঘুরিয়ে নিয়ে আসা হলো আরজি করে। কেন? তাকে ঘুরিয়ে আনার ক্ষেত্রে, আরজি করে প্রিন্সিপাল অ্যাপয়েন্ট করার ক্ষেত্রে বা যে কোনো মেডিকেল কলেজের প্রিন্সিপাল অ্যাপয়েন্ট করার ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের একটা গেজেট পাবলিকেশন আছে, 13 সেপ্টেম্বর 2011 পাবলিশ হয়েছিল। সেটা হিসাবে হওয়া উচিত ছিল, কিন্তু এর ক্ষেত্রে কেন হলো না? এতগুলো বিষয় বলার পিছনে একটাই কারণ, আমার মনে সন্দেহ আছে যে মেয়েটি যিনি মারা গেলেন তিনি হয়তো এই সব বিষয়ে জানতে পেরেছিলেন, এবং অদ্ভুতভাবে এই প্রত্যেকটা বিষয় সম্পর্কে মমতা বন্দ্যোপাধ্যায় জানেন। কারণ হেলথ ডিপার্টমেন্ট তার, পুলিশ ডিপার্টমেন্ট তার, অ্যান্টি করাপশন ব্রাঞ্চ তার। অ্যান্টি করাপশন ব্রাঞ্চের কাছে অভিযোগ ছিল, ডকুমেন্টেশন ছিল, হেলথ সেক্রেটারির কাছে ডকুমেন্টেশন ছিল, তারপরও ব্যবস্থা হয়নি। যে সরকার জিরো টলারেন্স ফর করাপশনের কথা বলে সেই সরকার কোনো ব্যবস্থা কেন নেয় না? বারবার তথ্যগুলো সামনে ছিল, তারপরও কোনো ব্যবস্থা কেন হয়নি? আমার সন্দেহ হয় যে মেয়েটি মারা গেলেন, যে ডক্টরটি মারা গেলেন, যাকে ধর্ষিতা হতে হলো, যাকে ধর্ষণের পর যার মার্ডার করা হলো, একজন সিভিককে ধরা হলো অবশ্যই। আই এম নট শিওর ওই সিভিকই পুরো কাজটা করেছে কিনা, কারণ একজনের পক্ষে সম্ভব নয় এটা। এর সাথে আরজি করে দুর্নীতির কোনো সম্পর্ক নেই তো? আরজি করে দুর্নীতির সম্পর্ক নেই তো? নিশ্চয়ই আছে। আরজি করে রোগী কল্যাণ সমিতি কি কাজ করে? রোগী কল্যাণ সমিতির সাথে দুর্নীতির যোগ নেই তো? আরজি করের ভিতরে ক্যাফেটেরিয়াগুলো তৃণমূল ছাত্র পরিষদের রেকমেন্ডেশনে হয়, তার সাথে এই ঘটনাগুলোর যোগাযোগ নেই তো? অনেকগুলো প্রশ্ন আছে। আমার বিশ্বাস এই পুরো বিষয়টার তদন্ত হওয়া উচিত। পশ্চিমবঙ্গ পুলিশকে দিয়ে তদন্ত হবে না। কেন হবে না? কারণ পশ্চিমবঙ্গ পুলিশের কাছে অভিযোগটা গেছিল, আরজি কর সম্পর্কে অ্যান্টি করাপশন ব্রাঞ্চে এবং স্টেট ভিজিলেন্সে অভিযোগটা গেছিল, তারা কোনো পদক্ষেপ নেয়নি। মমতা বন্দ্যোপাধ্যায়ের দপ্তর, পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিযোগের তীর স্বাস্থ্য দপ্তরের দিকে। তারা তদন্ত করতে পারবে না, করলেও নিরপেক্ষ তদন্ত হবে না। তদন্ত সেন্ট্রাল এজেন্সির কাছেই যাওয়া উচিত। একই সাথে খালি এই হত্যা তদন্ত করলে হবে না, হত্যার সাথে সাথে এই আরজি করের দুর্নীতি তদন্ত করতে হবে। আরজি করের দুর্নীতিটাকে আলাদাভাবে দেখা আমার মনে হয় না উচিত। যেই সিচুয়েশন আমি এতগুলো কথা বলে আসলাম আপনাদেরকে, আপনি ভেবে দেখবেন, আপনার মনে হয় শুধুমাত্র এই ধর্ষণটা করা হয়েছে জাস্ট এমনি অল অফ এ সাডেন? আমার মনে সন্দেহ আছে এই করাপশনের কথা হয়তো ডাক্তারটা জানতে পেরেছিল, এই করাপশনের কথা আমার বোনটি জানতে পেরেছিল, তার জন্য এই কীর্তিগুলো হয়েছে। স্বাস্থ্য দপ্তর, পুলিশ দপ্তর, মুখ্যমন্ত্রী প্রত্যেকে জানেন আরজি করের ইনসিডেন্ট, তারা ব্যবস্থা নেননি। কালকে দেখলাম অভিষেক বন্দ্যোপাধ্যায় বড় বড় একটা কথা বলেছেন, মাথায় গুলি করতো, এনকাউন্টার করতো, তিনি নাকি অ্যান্টি করাপশনটা সেল খুলছেন। খুব ভালো কথা, এই বিষয়গুলো তো জানেন। একটা মামলার কথা বলে দিচ্ছি, মামলাটা একটা অন্য প্লেয়ার ছিল বলে মামলাটাকে উইথড্র করতে হয়েছিল। ক্রিমিনাল মামলাটা পেন্ডিং আছে, তার রিপোর্ট যদি আপনাদেরকে দিয়ে আপনারা চমকে যাবেন। পুলিশ কেউ ঢাকার চেষ্টা করেছে। ডক্টর সুকান্ত মজুমদার একটা অভিযোগ করেছিলেন, সেই বেসিসে একটা মামলা হয়েছিল, WPAP PIL 12/2024। সেই মামলায় উইথড্র করতে হয়েছিল কারণ একটা প্রেয়ারের জন্য কো-ওয়ারেন্টো প্রেয়ার ছিল, টেকনিক্যাল রিজনসে। সেই মামলায় বেশ কিছু ডকুমেন্টস অ্যানেক্স আছে, তার কপি পুলিশের কাছে সার্ভ করা হয়েছিল। সরকার জানে, সরকার যদি সৎ হতো, সরকার যদি সত্যি কিছু করার কথা ভাবতো, তাহলে সরকার তো ব্যবস্থা নিত। আমি আবার বলছি, শুধুমাত্র রেপ অ্যান্ড মার্ডারের ঘটনা এটা নয়। আমার দৃঢ় বিশ্বাস, আমার মনে হয়, আমার বিশ্বাস করি
মেয়েটি হয়তো আরজি করে দুর্নীতিগুলো সম্পর্কে জানতে পেরেছিল বলেই তার এই পরিণতি। এবং এই ঘটনা তদন্ত দরকার। সাথে এই সন্দীপ ঘোষ, তাকে সাসপেন্ড করা উচিত ইমিডিয়েটলি, এবং তাকে জিজ্ঞাসাবাদ করলে আরো তথ্যগুলো সামনে বেরোবে। ধন্যবাদ।